শ্রমিক আন্দোলনে বন্ধ হচ্ছে একের পর এক শিল্প কারখানা। আর এর পেছনে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতারা ইন্ধন দিচ্ছে দাবি করে শ্রম উপদেষ্টা বলেন তাদের দমনে কঠোর হচ্ছে সরকার। গ্রেফতারের নির্দেশনা দেওয়া হয়েছে বিশৃঙ্খলাকারীদের। সচিবালয়ে বৈঠক শেষে এসব কথা বলেন উপদেষ্টারা। আইজিপি জানান পুলিশি কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চলছে। দেশের স্বার্থে পোশাক খাতের চলমান অস্থিরতা বন্ধে সরকারের সহযোগিতার দাবি জানিয়েছে তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা। রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে জরুরি বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। এ সময় প্রতিষ্ঠানটির সভাপতি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় বৃহস্পতিবার থেকে পুরো দমে চলবে সব পোশাক কারখানা। আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় না থাকার কারণে তাদের সদস্যরাও এখনও সক্রিয় না। তাই বহিরাগতরা এর সুযোগ নিয়ে কারখানাগুলোয় অস্থিরতা তৈরি করছে বলেও জানান বিজিএমইএ নেতারা। বিশেষ করে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে নতুন নতুন পক্ষ বিবাদে জড়িয়ে পড়েছে বলেও মনে করেন তারা। ঘুষ দুর্নীতি পুরোপুরি বন্ধ করে সরকারি দপ্তরের সব সেবা সহজ করার মাধ্যমে জনগণের সন্তুষ্টি অর্জন করতে সচিবদের প্রতি নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৫৫টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সাথে বৈঠকে তিনি বলেন, নিজ নিজ ক্ষেত্রে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে সবাইকে নতুন বাংলাদেশ গড়তে হবে। ডক্টর ইউনূস বলেন, গদ-বাঁধা চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করতে হবে। প্রতিটি মন্ত্রণালয়ের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কার পরিকল্পনা নিতে সচিবদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সাথে সরকারি টাকার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দিয়ে তিনি বলেন, সরকারি ক্রয়ে যথার্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশ নিয়ে বিশ্বব্যাপী যে ইতিবাচক ধারণা তৈরি হয়েছে তা দেশের স্বার্থে সর্বোত্তম উপায়ে কাজে লাগানোর কথাও বলেন ডক্টর ইউনূস। পদত্যাগ করতে যাচ্ছে কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এ বিষয়ে আগামীকাল ১২টায় সংবাদ সম্মেলন ডেকেছেন সিএসি। ইসির কর্মকর্তারা জানান, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরই পদত্যাগের প্রস্তুতি নিতে থাকেন সিএসি ও ৪ কমিশনার। তাদের পদত্যাগের দাবিতে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ করে ছাত্র জনতা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের ১ মাস পূর্তিতে আগামীকাল শহীদ মার্চ কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলনে সমন্বয়ক সার্জিস আলম এই কর্মসূচি ঘোষণা করেন। এ সময় অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আর কোনো স্বৈরাচার যাতে জন্ম নিতে না পারে তা নিশ্চিত করতে রাষ্ট্র ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের রাষ্ট্রীয় সম্মান প্রদানের দাবি জানিয়েছেন আহত শিক্ষার্থীরা। রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। এ সময় ছাত্র আন্দোলনে নিহতদের প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ১ কোটি টাকা দেওয়ার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সেই সাথে আহত ও নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার তাগিদ দেন তারা। রাজধানীর মোহাম্মদপুর ও নিউ মার্কেট থানায় করা হত্যা মামলায় গ্রেফতার সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও শহীদুল হককে রিমান্ডে নিয়েছে পুলিশ। সকালে ঢাকার সিএমএম কোর্টে হাজির করে তদন্তকারী কর্মকর্তা তাদের রিমান্ড চান। শুনানি শেষে হত্যা মামলায় শহীদুল হকের ৭ দিন এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। বাড্ডার থানায় করা হত্যা মামলায় আলোচিত ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে পুলিশ। এর আগে গত রাতে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করে র্যাব। রাত 10টার দিকে ডায়মন্ড ওয়ার্ল্ড কার্যালয় ঘিরে রাখে র্যাব সদস্যরা। এরপর ওই অফিসে অভিযান চালায় তারা। সম্প্রতি ডায়মন্ডের বদলে উন্নত মানের কাচের টুকরো বিক্রি করার অভিযোগে প্রতিষ্ঠানটির এমডি দিলীপ কুমার আগারওয়ালের বিরুদ্ধে তদন্ত শুরু করে সিআইডি। এছাড়া দুবাই, সিঙ্গাপুরের স্বর্ণ চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তেজগাঁওয়ে যুবলীগ নেতা গালিব হত্যা মামলায় দীর্ঘ কারাভোগের পর জামিনে ছাড়া পেলেন শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম। গতরাত ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।
সুইডেন আসলাম ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়ার এলাকার মরহুম শেখ জিন্নাত আলীর ছেলে। 2014 সাল থেকে তিনি কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। 4 দলীয় জোট সরকারের আমলে ঘোষিত 23 শীর্ষ সন্ত্রাসীর একজন শেখ আসলাম। বিভিন্ন সময়ে তার নামে 22টি মামলা হয়েছে, যার 9টি হত্যা মামলা। 2005 সালের 31 জানুয়ারি তিনি সবশেষ গ্রেপ্তার হন। 1998 সালে সুইডেন আসলামের বিরুদ্ধে সর্বশেষ মামলা হয় তেজগাঁওয়ের যুবলীগ নেতা গালিব হত্যার ঘটনায়। 1997 সালের 23 মার্চ গালিব খুন হন। বর্তমানে মামলাটি বিচারাধীন। ওই মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেলেন সুইডেন আসলাম। অস্ত্র আইনের 2টি মামলায় তার যাবজ্জীবন এবং 17 বছরের কারাদণ্ড হয়। পরে এসব মামলায় তিনি উচ্চ আদালত থেকে অব্যাহতি পান। এর আগে হত্যা ও হত্যা চেষ্টার 4টি মামলায় আসলাম আদালত থেকে খালাস পান। একটি মামলায় পেয়েছেন অব্যাহতি। 2-3 বছরের মধ্যে আর্থিক খাত পুনরুদ্ধার হবে বলে আশা করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। অর্থ পাচার ও আত্মসাতের কারণে সংকটে থাকা 8 ব্যাংকে সীমিত আকারে তারল্য যোগান দেওয়া হবে বলে জানান তিনি। ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাথে আলোচনা শেষে গভর্নর জানান, ঋণ খেলাপিদের অর্থ সম্পদ জব্দ করে ঋণের অর্থ উদ্ধার করবে বাংলাদেশ ব্যাংক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আশুলিয়া থানার পাশে ভ্যানের উপর স্তূপ করে রাখা লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় হতবাক গোটা বিশ্ব। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ থাকায় তখন লোমহর্ষক ওই ঘটনাটি ধামাচাপা থাকলেও পুলিশের বর্বর ওই হত্যাযজ্ঞের ছবি নিয়ে এখন তীব্র প্রতিক্রিয়া মানুষের মাঝে। ঘটনাটি তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার আহমদ মুঈদ। আগামীতে জনগণের সমর্থন পেলে জাতীয় সরকার গঠন করে বিএনপি রাষ্ট্র পরিচালনা করতে চায় বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা বিভাগে তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় করতে গিয়ে তিনি কথা বলেন। বিগত সরকারের শাসন আমলের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, একদলীয় এক ব্যক্তির শাসন কায়েম করে জনগণের সব অধিকার কেড়ে নিয়েছিল আওয়ামী লীগ। দেশ পরিচালনার জ্ঞানী গুণী সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করতে চায় বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দলকে সংগঠিত করা এবং আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে তৃণমূল পর্যায়ে মতবিনিময় করছেন তারেক রহমান।